পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরো বিপদে ফেলে দেয়, যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে। কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে। একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে কা কা করে ওখান থেকে উড়ে চলে যায়। সুমিত ড্রাইভিং সিটে বসেছিল, দিশা ওর পাশের সিটে বসেছিল। বেবি, তোমার ছেলে চাই না মেয়ে? ছেলে হোক বা মেয়ে, আমার জন্য দুটোই সমান সমান। তাছাড়া তোমার কি চাই? যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে মুড়ে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায়। উইন্ডস্ক্রিন ক্র্যাক হয়ে যায় আর অনেক রক্তও বেরিয়ে যায়। সুমিত তক্ষুনি ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয়। দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। দিশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল। সুমিত এগিয়ে চলে গেল আর কাকটাকে তুলে দূরে ছুড়ে দেয়। সুমিত, এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না। তার উপর তোমার এই ভাঙা গাড়ি, আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না? বেবি, এটা ভাঙা গাড়ি নয়, এটা খানদানি গাড়ি। আর বেবি, আমরা অনেক এগিয়ে চলে এসেছি, তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে। এখন চলো গাড়িতে বসো, না হলে এখানে পুরো রাত কেটে যাবে। দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো। গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল। তখন এই গাড়ি হঠাৎ 2-3টে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায়। সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো, কিন্তু গাড়িটা স্টার্ট হলো না। এটা দেখে দিশার মুড খারাপ হয়ে গেল। সুমিত দিশার আবভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে। কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে বোনাট খুলে ফল্ট চেক করতে লাগলো। দিশা ওর কাছে এলো আর রেগে বলল, আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব, কিন্তু না, তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল। হয়ে গেল তো আবার খারাপ। কি জানি আমরা কখন গোয়া পৌঁছবো। কাম ডাউন সুইটহার্ট, রেগে যাচ্ছ কেন? এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি। তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না, তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। ভয় পেয়ে দিশা অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না। তখনই ওর কানের কাছে কেউ যেন এলো। কে তুমি? আওয়াজ শুনে দিশা আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো, কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না। তারপর ওর মনে হলো ওর সাথে এই ইয়ার্কি সুমিতই করেছে, কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা ভয়ে কেঁপে ওঠে। তাহলে ওই আওয়াজটা কার ছিল? এই প্রশ্নটা দিশার মাথায় ঘুরতে শুরু করলো। সুমিত, আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত। ডোন্ট ওয়ারি বেবি, গাড়ি স্টার্ট হয়ে গেলেই আমরা রওনা দেব। দিশা, কি হলো? ডাইনি, তোমার পেছনে। সুমিত মোবাইলের লাইট অন করে দেখে, তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পায়। ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে। দিশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল। দিশা এ কোনো ডাইনি নয়, একজন বৃদ্ধ মহিলা। শোনো ঠাম্মা, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি? সুমিত, আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয়। তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম, ডাইনি বেশি মনে হচ্ছে আমার। এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডার্লিং। ডোন্ট ওয়ারি, ও একটা বুড়ি, ওর নিজের একটা পা কবরে আছে। এ চাইলেও আমাদের কি ক্ষতি করতে পারবে? কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখাশোনার কাজ করি। তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো। ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল। দরজার সামনে উষা আর তার সামনে সুমিত আর দিশা দাঁড়িয়েছিল। তিনজন ভেতরে চলে আসে আর তখনই দিশার উপরে একটা সাপ পড়ে যায়। দিশা চিৎকার করে লাফাতে লাগলো। উষা
ওকে বলল, ভয় পেও না, এটা নকল সাপ, এটা খেলনা। আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে গেল। উষা যেতে যেতে ওদেরকে দেখলো, আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায়। সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিতে থাকে। দিশা গ্লাসে করে জল খাচ্ছিল, আর গ্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয়, ও নিজের খাবারের থালায় অনেকগুলো পোকামাকড় দেখতে পায়। ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো। দিশা, কি হলো দিশা? কি হয়েছে? আরে ওকে, তুমি খাবার ছড়িয়ে দিলে কেন? আমার থালায় অনেকগুলো টিকটিকি, গিরগিটি আর অনেক পোকামাকড় ছিল। আমি খাবার না, শুধু পোকামাকড় খাচ্ছিলাম। তুমি ওই খাবার খেও না, ফেলে দাও সবকিছু। দিশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল। তারপর সুমিত দুধের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয়। দিশা দুধ খেতে শুরু করে। তখনই ওর মনে হলো যে ও রক্ত খাচ্ছে। গ্লাসের দিকে দেখলো তো দুধ লাল রঙের দেখাচ্ছিল। ও তক্ষুনি গ্লাস ফেলে দেয় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে। এটা তুমি কি বলে যাচ্ছ দিশা? দেখো দেখো, ওখানে ওখানে না তো টিকটিকি রয়েছে, না গিরগিটি, আর না পোকামাকড়। ওকে, এই নাও দুধ খেয়ে নাও। সুমিত, সুমিত, এতে রক্ত আছে, আমাকে রক্ত খাওয়াচ্ছ? দিশা, তোমার কি হয়ে গেছে? তোমার শরীর ঠিক আছে তো? ওটা রক্ত নয়, দুধ ছিল। মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো। চলো গিয়ে শুয়ে পড়ি। সুমিত গভীর ঘুমে শুয়েছিল। দিশার ঘুম পাচ্ছিল না, আর ও বিছানায় বসে আছে। ওর নজর জানালার দিকে যায়, তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ও জোরে জোরে চিৎকার করতে লাগলো। সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করে, দিশা, দিশা, কি হয়েছে? কি হয়েছে? সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পেল না। সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে, দিশা, তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না। তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। না সুমিত, আমার বিশ্বাস করো, ওখানে সত্যি কোনো ডাইনির মতো দাঁড়িয়ে ছিল। আমি ভালো করে দেখেছি দিশা, ওখানে তেমন কিছুই নেই। এনিওয়েজ, তুমি অনেক ঘাবড়ে গেছো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। সুমিত কিচেনের দিকে চলে গেল। ওখানে ফ্রিজ রাখা রয়েছে। সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মুড়ে যায়। আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে। ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায়। ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল। সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায়। তখনই দিশার চিৎকার শুনতে পাওয়া যায়। সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায়। সুমিত, সুমিত, ও আবার এসেছিল। সুমিত, প্লিজ আমার বিশ্বাস করো, ও আবার এসেছিল। ও সত্যিই ডাইনি। তুমি ঠিক বলছো, এই জায়গাটা ঠিক নয়। আমিও ফ্রিজে কোনো এক মানুষের কাটা মাথা দেখলাম। চলো চলো, পালাও এখান থেকে। সুমিত আর দিশা গেটের দিকে দৌড়চ্ছিল, কিন্তু যখনই ওরা দুজন গেটের দিকে পৌঁছলো তখন গেট নিজের থেকেই বন্ধ হয়ে যায়। দুজন বুঝতে পারলো না যে এখন তারা কি করবে। দিশা পেছনে ঘুরে তাকালো, তখনই বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায়। ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল। সুমিত ওপরে তাকিয়ে দেখে, তখন ওরও অবস্থা খারাপ হয়ে গেল, কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল। ছাদে উষা খুবই ভয়ঙ্কর ডাইনি রূপে দেখা যাচ্ছিল। ও জোরে জোরে হাসতে শুরু করলো। আজ অব্দি বাংলো থেকে কেউ বেঁচে পালাতে পারেনি, তোমরা দুজন কি করে যাবে? হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায়। সুমিত আর দিশা ঘাবড়ে গিয়ে পেছনের দিকে পালাতে লাগলো, কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয় আর ওর হাত পিঠ দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পেট ছিঁড়ে বেরিয়ে আসে। দুজন ওখানেই মরে যায় আর ডাইনি
হাসতে শুরু করে। মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয়, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে। গাইস, আর একটু উপরে উঠতে হবে, তারপর আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবো। এ তো কথা বলছে এমন বড় বড় যেন আমাদের এভারেস্টের চূড়োয় নিয়ে যাবে। ঠিকই বলেছিস। স্টপ গাইস, উনি আমাদের গাইড, শুনতে পারলে ওনার খারাপ লাগবে। আমাদের যেন কত ভালো লাগছে যেতে। তোমাদের দুজনের না কিচ্ছু হবে না। গাইস, ফাইনালি আমরা চূড়ায় পৌঁছে গেছি, আর প্রকৃতির এই মনোরম দৃশ্য আমাদের চোখের সামনে। ওহ মাই গড, এটা তো সত্যি খুব সুন্দর। এমন মনে হচ্ছে যেন আমি স্বর্গে পৌঁছে গেছি। আরে কোথায় রে তোর স্বর্গ? এরকম তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আমিও। আরে রাজু গাইড স্যার, আমাদের কোনো ইন্টারেস্টিং জায়গা দেখান। আমরা তো জবে থেকে এসেছি শুধু গাছপালা, নদী, নালা, জঙ্গল, পাহাড় এই সবই দেখে যাচ্ছি। কিছু একটা এমন দেখান যাতে রক্ত গরম হয়ে যায়। ইয়েস, অমিত ঠিকই বলেছে। আছে এরকম কোনো জায়গা? হ্যাঁ, নিশ্চয়ই আছে। গুড, তাহলে স্যার ওখানেই নিয়ে চলুন ওদেরকে, নইলে কিন্তু ওরা আপনার মাথা খারাপ করে দেবে। কিন্তু ওখানে গেলে বিপদ আছে। আরে সেটাই তো চাই রাজু স্যার। এই সিম্পল লাইফ নিয়ে ক্লান্ত হয়ে গেছি আমরা, বিপদটাই চাই। আপনি আমাদের নিয়ে তো চলুন ইয়ার। একদম। কিন্তু ওই ইন্টারেস্টিং জায়গাটা কোথায়? কালী পাহাড়ের গুহা। ওহ তেরি কি নাম মাইরি, কালী পাহাড়ের গুহা। আরে স্যার, কোথায় লুকিয়ে রেখেছিলেন এরকম জায়গা? নাম শুনেই উত্তেজিত লাগছে। এমনিতে বিশেষ ব্যাপারটা কি এই কালী পাহাড়ের গুহার? এই গুহার ব্যাপারে অনেক রহস্য আছে, কিন্তু আমার ঠাম্মা যেটা আমাকে বলেছে সেটা সব থেকে অন্যরকম। আর কি বলেছিলেন উনি আপনাকে? এই গুহা মূলত 500-600 বছরের পুরনো, যেখানে একজন ভয়ানক তান্ত্রিক থাকেন, যে নিজের অশুভ শক্তিটাকে বাড়ানোর জন্য মানুষের রক্ত খেতে শুরু করে দিয়েছিল। সেটা এখানকার রাজা বলির একদম সহ্য হয়নি, সেই জন্য উনি ওই দুষ্ট তান্ত্রিককে মেরে ফেললো। তারপর থেকে আজও তান্ত্রিকের মৃতদেহ ওই গুহার মধ্যে কোথাও পোতা আছে। ওয়াও, গল্পটা তো দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এটা গল্প নয়, এটা সত্যি। আরে যাই থাক না কেন, লেটস গো দেয়ার। ওখানেই যাওয়া যাক। হ্যাঁ ভাই, খুবই মজা হবে। না না, আমি তোমাদেরকে কালী গুহায় নিয়ে যেতে পারবো না। ওখানে আমাদের সবার প্রাণের ঝুঁকি হতে পারে। যখন যাওয়ারই ছিল না তখন আমাদের ওই ব্যাপারে বললেই বা কেন? একদমই তাই। আই এম সরি, আমার ওই জায়গার ব্যাপারে তোমাদের সবাইকে বলা একদম উচিত হয়নি। প্লিজ তোমরা সবাই ভুলে যাও যে আমি তোমাদেরকে কিছু বলেছিলাম। সেটা তো হতে পারে না। ওকে, এক কাজ করা যাক। আপনি যদি আমাদের গুহা অবধি না নিয়ে যেতে চান তো আমাদের ওখানে যাওয়ার রাস্তাটা অন্তত বলে দিন। সিম্পল, আমরা নিজেরাই চলে যাব। আরে তোরা দুজন এত জেদ কেন করছিস? উনি যখন বলছেন যে ওখানে রিস্ক আছে, তাহলে কেন যাবি? সেটাই তো বলছিলাম আমি। তোমরা দুজন প্লিজ বোঝার চেষ্টা করো, কালী গুহায় প্রাণের ঝুঁকি আছে। এটাই তো বললাম আপনাকে, আমরা ওই বিপদের মজাটাই নিতে চাই। অ্যাডভেঞ্চার চাই আমাদের জীবনে। যাওয়ার রাস্তাটা আমাদের শুধু বলে দিন, আমরা নিজেরাই চলে যাব। আমরা নিজেদের জীবন বাজি ধরতে চাই। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি। ঠিক আছে, যদি তোমরা এবার এটাই চাও তাহলে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমরা ওখানে কোনো জিনিসে একদম হাত দেবে না। শর্ত মেনে নিলাম। মাথা নিচু করো। চলো, টর্চ জ্বালাও তোমরা।
এটা সত্যি দারুণ, সো বিউটিফুল। সত্যি সত্যি গল্প শোনার থেকেও বেশি মজা তো আমার এটা দেখে হচ্ছে। প্লিজ কোনো জিনিসের গায়ে হাত দেবে না। কোনো টেনশন নিও না স্যার। বাঁচাও, বাঁচাও! শৈলী, কি হয়েছে? ঠিক আছো? আমার হাত, বাঁচাও! শেলি, কি হয়েছে তোর হাতে? তুই হাতটা ভিতরে কেন ঢুকিয়ে রয়েছিস? কেউ আমার হাতটা ধরে আছে। আমাকে কেউ বাঁচাও, আমাকে বাঁচাও! কেউ আমার হাতটা ধরে টানছে। প্লিজ সেভ মি, প্লিজ সেভ মি। শ্যালি, তুমি মনে সাহস রাখো। আমার হাত, আমার হাত, আমার হাত! শৈলী, তোমার হাতে ওগুলো কি হয়েছে? মনে হচ্ছে ওর হাতে কোনো পোকামাকড় কামড়েছে। এটা পোকামাকড় কামড়ানোর চিহ্ন নয়, মৃত্যুর চিহ্ন এটা। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? কোনো আজে বাজে কথা বলছি না, সত্যি বলছি। আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানে কোনো জিনিসের গায়ে হাত দেবে না, তাহলে কেন হাত দিলে? ছাড়ো, যা হওয়ার তা হয়ে গেছে। এবার যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে বেরো এখান থেকে, না হলে আমাদের মধ্যে আর কেউ বেঁচে ফিরতে পারবে না। আমার খুব ব্যথা করছে, আমি দৌড়তে পারবো না। পালাতে না পারলে মরবে। এখানে শৈলী ব্যথায় কষ্ট পাচ্ছে আর আপনি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, বন্ধ করুন আপনার এই সমস্ত আজে বাজে কথা। তোমরা কেন বুঝতে চাইছো না? ও এবার জেগে উঠবে, পালাও এখান থেকে। প্লিজ স্যার, আপনি 1 মিনিট চুপ করে থাকুন। আমাকে শৈলীর হাতে পট্টি বেঁধে দিতে দিন। আমি আবার বলছি, ও কিন্তু জেগে উঠবে। এখান থেকে পালাও, চলো। এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার সুন্দর শিকার, আর এখান থেকে যেতে পারবে না। আমি জেগে উঠেছি। এটা এটা কে? ভয়ানক তান্ত্রিক। মানে আমরা যেটা শুনেছিলাম সেটা গল্প নয়, সত্যি ছিল। তো তোমার কি মনে হলো আমি মজা করছিলাম? আমার মাথায় তো আর কিছুই ঢুকছে না। বলো, সবচেয়ে আগে তোমাদের মধ্যে কে আমার খিদে মেটাবে? তাড়াতাড়ি বলো। আমি 500 বছর ধরে ক্ষুধার্ত। তুমি এসো, তুমি বেশ নাদুস নুদুস আছো। এসো, আমার খিদে নিবৃত্ত করো। না না, তুমি আমার কাছে এসো না। তুমি 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 ওকে খেয়ে নাও, ওকে খেয়ে নাও। তোমার রক্তেই আমি জীবিত হয়েছি, তাই তোমার রক্ত আমি সবচেয়ে শেষে পান করব। ততক্ষণ তুমি বেঁচে থাকো। চলো পালাও। কত দূর আর পালাবে? তান্ত্রিক তো আমার 2 বন্ধুকে মেরে ফেলেছে, এবারও আমাদেরকেও মেরে ফেলবে। আমরা এবার কি করব? কোনো তো উপায় থাকবে তান্ত্রিকের হাত থেকে বাঁচার। আমার ঠাম্মা বলেছিল যে এখানে ওম নামের একটা কাঠের ত্রিশূল আছে। তুমি যদি সেই ত্রিশূলটা দিয়ে ওর বুকে গেঁথে দিতে পারো তাহলেও আবার ঘুমিয়ে পড়বে। আমি পারবো না, আমি আজ পর্যন্ত একটা মশাও মারিনি, তাহলে এত বড় তান্ত্রিককে কিভাবে মারবো?
আপনিও তোকে মারতে পারেন, তাই না? এটা যদি হতো তাহলে আমি তোমাকে বলতাম না, কিন্তু আমি কেন? কারণ আমার ঠাম্মা বলেছিল, কারণ যার রক্তে দিয়ে সেই তান্ত্রিক বেঁচে উঠবে শুধু সেই ওকে একমাত্র মারতে পারবে। আমি ত্রিশূলটা খুঁজছি, তুমি তান্ত্রিকের মনটা অন্যদিকে করার চেষ্টা করো। শ্যালি এখানে। মরার আগে তোমার কোনো শেষ ইচ্ছে আছে? তাহলে আমাকে বলো। তুমি 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 আমার শেষ ইচ্ছে পূর্ণ করবে? বলো। তুমি তো জীবিত করেছো আমাকে, তোমার ইচ্ছে পূরণ করা আমার ধর্ম। বলো কি চাও? তুমি কিছুক্ষণের জন্য মূর্তি হয়ে যাও। ঠিক আছে, আমি তাই করছি, কিন্তু তুমি বাঁচবে না। কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতেই হবে। হিং ক্রিং ফট ফট। আজকাল আমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছি। এরকম চলতে থাকলে তো আমার আলুর ক্ষেত নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি গিয়ে জল দিয়ে আসি। ওরে বাবা রে, আমার কোমর। কেউ ঠিকই বলেছে, চাষ করা খুব সহজ কাজ নয়। সব আলুর গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি। এইবার তো অপেক্ষা শুধু ভালো ভালো আলু ফলনের। তারপর আমি সবাইকে এই আলু খাইয়ে নিজের বশে করে ওদের মাধ্যমে পৃথিবীর সবথেকে সুন্দরী স্ত্রী হয়ে উঠব। আমি তো ফসলে জল ভালো করেই দিয়েছি, আলুতে যেন সেগুলো ভালোভাবেই যায়। আরে বাহ, আলুগুলো তো দারুণ ফলেছে, একদম সোনার মতো চকচক করছে।
এইবার হব আমার উদ্দেশ্যে সফল। আলু নেবে? তাজা তাজা আলু, বড় বড় আলু, ছোট ছোট, সব রকমের আলু নিয়ে যাও। খুব কম দামে আলু নিয়ে যাও। এত রাতে আবার কে আলু বিক্রি করছে? আলু নিয়ে যাও, আলু। জঙ্গলে পাবে পুরনো ভাল্লুক, আর আমার কাছে পাবে তাজা আলু। আরে দিদি, তুমি এত রাতে আলু বিক্রি করছো? কি করব বৌদি, আমাদের ডাইনিদের মানে আমি বলছি আমাদের মতো গরিব যারা, তাদের তো রাতেই সময় হয়, তাই না? ও আচ্ছা, কত টাকা কিলো? 50 টাকায় 4 কিলো। কিন্তু আমার কাছে তো 50 টাকা নেই। যত আছে তাই দিয়ে দাও। দিয়ে তো দিতাম, কিন্তু আমার কথায় কিছু মনে করো না। তুমি আলু বেশি দামে বিক্রি করছো। কি বৌদি, তোমার বেশি মনে হচ্ছে? তাহলে 25 টাকা দিয়ে দাও, তুমি খুশি থাকো, ব্যাস। 25 নয়, পুরো 20 টাকা দেব। যদি দিতে চাও দাও, না হলে তুমি তোমার আলু নিয়ে চলে যাও। বলো কি বলছো? কি আর বলবো বৌদি, আমার তো তোমার ব্যবহার খুবই ভালো লাগছে। তুমি এক কাজ করো, তুমি 20 টাকায় 4 নয় 5 কিলো নিয়ে যাও। মনে হচ্ছে এই মেয়েটা খুব বোকা, নয়তো 200 টাকার আলু 20 টাকায় বিক্রি করছে। যাক, আমার কি, ওর মন বদলে যাওয়ার আগেই আমি আলুটা নিয়েই নি। কি ভাবছোটা কি বৌদি, ওজন করে দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, ওজন করো, ওজন করো। এই নাও বৌদি, আলু নিয়ে যাও। আর এই নাও তোমার টাকা। মোহন আজ আলুর তরকারি বানাতে বলেছে। তাড়াতাড়ি রান্না করে জামা কাপড়টা ধুয়ে নেব। হে ভগবান, বাড়িতে তো একটাই আলু আছে, এই একটা আলু দিয়ে কি করে রান্না করব? বাজার যেতে আসতে অনেক সময় লাগবে। আজ তো ও খুব রাগ করবে আমার ওপর। কি করব, কি করি? শালুকে জিজ্ঞেস করি, যদি ওর কাছে আলু থাকে তাহলে কাজ হয়ে যাবে। শালু, শালু, একবার শোনো তো। শালু, শালু, শালু। দরজা তো খোলা, তাহলে বাইরে আসছে না কেন? মনে হচ্ছে বাথরুমে আছে। আরেকবার ডাকি, শালু। ভেতরে গিয়ে দেখি বড়। আরে শালু, আমি কতক্ষণ ধরে ডাকছি, কিন্তু তুমি এত মন দিয়ে টিভি দেখছো যে আমার ডাকে সাড়াই দিলে না। সরি মালা, আমি শুনতে পাইনি গো। কি চাই তোমার? আরে মোহন আজকে আলুর তরকারি রান্না করতে বলেছিল। বাড়িতে আলু শেষ হয়ে গেছে। তোমার কাছে আলু আছে? শালুর কাছে সবসময় আলু থাকে। আমি একটু বেশি করেই আলুর তরকারি বানিয়েছিলাম। তুমি ওটাই নিয়ে যাও, তোমার সময়ও নষ্ট হবে না। আরে এটা তো খুব ভালো ব্যাপার। থ্যাংক ইউ শালু।
শালুর আলুর জন্য নো থ্যাঙ্কস। তবে তরকারিটা নিয়ে যাওয়ার আগে একবার খেয়ে বলো কেমন হয়েছে। শালু, তরকারি তো খাবো, তবে একটা কথা বলো, তোমার চোখে কি হলো? কিচ্ছু নয়, আসলে জয় বাংলা হয়েছে। জয় বাংলা? জয় বাংলা এভাবে হয় নাকি? কেন? তোমার কখনো জয় বাংলা হয়েছে যে জানবে? না গো, আমার তো হয়নি, কিন্তু না হয়ে থাকলে চলো শালুর আলু টেস্ট করো আর বাড়ি গিয়ে তোমার স্বামীর সেবা করো। আচ্ছা আচ্ছা, টেস্ট করছি, এত চেঁচাস না। শালুর আলু ডাইনির ভালু সব এক, আমরা সবাই এক। মালা, খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু কিছু খেতে দাও আমাকে। আমি তো তোমাকে একটু আগেই রান্না করতে বললাম, রান্না করেছো? তোমার জন্য তো আমি চাঁদ তারা নিয়ে আসবো মোহন। আলুর তরকারি রান্না করা এমন কি ব্যাপার? এই নাও, এই নাও আলুর তরকারি। আরে আরে, রুটিও তো নিয়ে এসো, না হলে শুধু শুধু এটা কিভাবে খাবো? আজ তোমার প্রতিবেশী শালু এমন আলুর তরকারি বানিয়েছে যে 1 চামচ খেলে আর কিচ্ছু খেতে হবে না। ওসব তো ঠিক আছে, কিন্তু তোমার এই চোখে কি হয়েছে? আমার চোখে জয় বাংলা হয়েছে। এরপর তুমি বলবে জয় বাংলা তো এরকম হয় না। তখন আমি জিজ্ঞেস করব যে তোমার জয় বাংলা হয়েছে, তুমি তখন আমায় উত্তর দেবে যে হয়নি। তখন আমি তোমায় বলবো যে তোমার যখন জয় বাংলা হয়নি, তাহলে তুমি কি করে জানবে যে জয় বাংলা কেমন হয়? তাহলে কেন এত কথা বলছো? আগে তরকারিটা খাও। আরে আরে, তোমার কি হয়েছে? কি গো, তোমারও তো জয় বাংলা হলো, তাই না? তাহলে বলো, শালুর আলু ডাইনির ভালু সবাই এক, আমরা সবাই এক। এই তো দারুণ ব্যাপার। ধীরে ধীরে সবাই আমার বশে হয়ে যাবে। তাড়াতাড়ি যে কটা আলু বেঁচে আছে সেগুলোও বিক্রি করে ফেলি। আলু নিয়ে নাও, আলু ফ্রিতে, আলু নিয়ে নাও, সরকার থেকে আলু দেওয়া হচ্ছে, নিয়ে নাও। ফ্রি স্কিমের আলু নিয়ে নাও, আলু নিয়ে যাও, আলু। আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, একটু আমাকে দাও। আরে 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 আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা লড়াই করো না। তোমরা তো 3 জন আছো, 3 জনই ভাগাভাগি করে আলু নিয়ে যাও, তাহলেই হলো। সরকার থেকে দেওয়া জিনিসের ওপর তো সবারই অধিকার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। ওরা আলু খেলেই আমার কাজ শুরু। আমার আলু কাজে দিয়েছে। এখন থেকে তোমরা সবাই আমার দাস। এইবার আমি যা বলবো তোমাদের সেটাই করতে হবে। আমি এই পৃথিবীর সবথেকে সুন্দর রমণী হতে চাই। সেই জন্য আমাকে 100 জন পুরুষের রক্ত দিয়ে স্নান করতে হবে। তাহলে যাও, 100 জন তরুণ যুবককে ধরে নিয়ে এসো। যাও। বাঁচাও, 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 বাঁচাও।
দাঁড়া মূর্খ বাবা, তোর এত বড় সাহস, তুই আমার লোকেদের আটকাচ্ছিস। এর শাস্তি পাবি তুই। শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যা। জয় মহাকাল। কি করলি তুই বাবা? ওদেরকে আমার সম্মোহন থেকে বাইরে বের করে তুই আমার উদ্দেশ্য ব্যর্থ করলি। আর আমার 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 শরীর পুড়ছে কেন? থামা এটাকে, থামা বলছি, থামা, বন্ধ কর। যতক্ষণ মহাকাল এই সাধু বাবার সাথে আছে, কোনো ডাইনি, পেতনি, ভূত, প্রেত কেউ আমার কিচ্ছু করতে পারবে না। জয় মহাকাল। জয় মহাকাল। আরে বৌমা, সুধীর কি ফোন করেছিল? 2 দিন পরে দোল। ও অফিস থেকে ছুটি পেয়েছে? এখনো তো পাইনি মা, কিন্তু ও বসের সাথে কথা বলেছে। আরে সুধীর, এক্ষুনি তোর কথাই বলছিলাম। কেমন আছিস বাবা? আমি ঠিক আছি মা। তোর ছুটির কি হলো? বৌমা বলছিল তুই নাকি ছুটি পাসনি। সেটাই বলার জন্য ফোন করেছি মা। অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছি না। আমি যেতে পারবো না মা, কিন্তু তুমি যদি চাও তো তুমি ভোপালে আমার কাছে চলে আসতে পারো। আমার কাছে আসার জন্য তোমার তো কারো কাছ থেকে ছুটি নেওয়ার দরকার নেই। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। তবে হ্যাঁ, বৌমা যদি তোর কাছে যেতে চায় তাহলে ও যেতে পারে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। আচ্ছা মা, আমার অফিস থেকে আমার এক বন্ধু মনোহর আজ সকালে মুম্বাইয়ে যাচ্ছে। আমি ওর হাতে তোমাদের সকলের জন্য কিছু গিফট পাঠিয়েছি, তুমি দেখে নিও। আর করুণাকেও ওর সাথে কালকে সন্ধ্যের ট্রেনে ভোপালে পাঠিয়ে দাও। আমি মনোহরকে বলে দিয়েছি। ঠিক আছে, পাঠিয়ে দেব। ও কি বললো মা? ও আমাদের দুজনকে ওখানে যেতে বলছে। আমি বারণ করে দিয়েছি, তবে তুমি চলে যাও। কাল ওর এক বন্ধু মনোহর মুম্বাই আসছে। কাল সন্ধেবেলা তুমি ওর সাথে ভোপালে বেরিয়ে যাও। বাড়ি পৌঁছে প্যাকিংটা করে রেখো। কিন্তু মা, আপনি এখানে একা? আরে তুমি আমার চিন্তা করো না, আমি সামলে নেব। তুমি যাও, ঘুরে এসো। মা, 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 আরে সুধীর, তুই তো আসবি না বলেছিলি, তাহলে হঠাৎ করে চলে এলি? আসলে মা, লাস্ট মোমেন্টে বস ছুটি দিয়েছে, তাই চলে এলাম। করুণা কোথায় মা? করুণা, করুণা! মজা করছিস কেন? করুণা তো তোর সাথেই থাকবে। কিছুক্ষণ আগে মনোহর তোর বউকে তোর কাছে নিয়ে গেছে। না মা, ও তো কই আমার সাথে নেই। ভাবলাম মনোহরের আগে আমি পৌঁছে যাব, তাই আর আমি ওকে কল করিনি। এনিওয়েজ, আমি ওকে ফিরে আসার জন্য বলছি। প্রণাম মাসিমা। মনোহর, আরে তুই এখানে কি করছিস?
আরে ভাই, আমার বস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজ, তাইও আমি ফ্লাইটে করে চলে এলাম। আমি তোকেই ফোন করছিলাম তো। করুণা কোথায়? মানে আমি তো ওকেই নিতে এসেছি। মানে তুই করুণাকে নিয়ে যাসনি? না, কি হয়েছে? মা, করুণা তাহলে কার সাথে ভোপাল গেল? সুধীর, কোনো গন্ডগোল আছে, তাড়াতাড়ি দয়াকে ফোন কর। হ্যালো দয়া, সুদীপ বলছি। দাদা, তোমাকে কেউ মুক্তিপণ চেয়ে ফোন করেছিল বা হুমকি? না ভাই, এরকম কোনো কল আসেনি। দয়া, তুই যে করেই হোক তোর বৌদিকে খুঁজে বার কর। কে জানে কি অবস্থায় আছে বেচারি এই সময়। চিন্তা করো না তুমি মা, আমি তোমার বৌমাকে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিয়ে আসব। কিন্তু তোমরা কি ওই লোকটাকে একবারও দেখলে চিনতে পারবে, যে নকল মনোহর সেজে এসেছিল? ও যদি একবার সামনে আসে চিনতে পারবো আমি। মা, তুমি কি বৌদিকে এই কথাটা বলেছিলে যে মনোহর দাদার সাথে ভোপাল যেতে হবে? হ্যাঁ বলেছিলাম, তবে যখন তুমি এই কথাটা বৌদিকে বলেছিলে সেই সময় আরও কেউ ওখানে উপস্থিত ছিল নাকি? হ্যাঁ ছিল তো, সোহম ছিল। না মা, সোহন দাদা নয়, তাছাড়া আরো কেউ। দাদা এই কাজ করতেই পারে না। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ দয়া। ইটস ওকে দাদা। আরে দয়া, ওকে ছেড়ো না, ভালো করে ওকে জিজ্ঞাসাবাদ করো। আমি আগেও দেখেছি অনেক যে এরকম সমস্যায় বাড়ির কাজের লোকেদেরই হাত থাকে। মনোহর দা, সোহন দাদা বাড়ির কাজের লোক নয়, বড় ভাইয়ের সমান। এনিওয়েজ মা, নকল মনোহর যে গিফট এনেছিল সেটা দেখাও তো। দাঁড়া, এক্ষুনি আনছি। এইটা এনেছিল। এই শাড়িটা আপনার দোকান থেকেই নেওয়া হয়েছে, তাই এতে যে কুপনের নাম্বারটা আছে তাতে 5,000 টাকার প্রাইজ মানি অ্যানাউন্স করে সমস্ত কাস্টমারের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ করে দিন, বুঝলেন? কেউ যদি এই প্রাইজটা নিতে আসে তাহলে আমায় ইশারা করবেন। না রে দয়া, এই লোকটা সে লোক নয়। টেনশন করো না তুমি মা, এই লোকটা সে লোকটা নয় তো কি হয়েছে, যাবে তো ও সেই লোকটারই কাছে। চলো দাদা, ওই বাইকটাকে ফলো করো, ফাস্ট। দয়া, এটাই সেই লোকটা যে মনোহরের পরিচয় দিয়ে বৌমাকে নিয়ে গেছে। পেয়ে গেছেন পুরস্কারের টাকা। প্রাইজ তো এবার আমি তোকে দেব কাল্লু মামা। আরে কে রে তুই? তোর বাবা, ইন্সপেক্টর দয়া। বল, কোথায় আছে করুণা বৌদি? সোজা কথায় বলবি নাকি? না স্যার, আমি সবই বলছি, দয়া করে গুলি চালাবেন না, আমি ওকে বেঁচে দিয়েছি। তুই কিভাবে জানতে পারলি যে মনোহর বৌদিকে নিতে আসছে? কে যুক্ত আছে তোর সাথে? আর কেউ নেই স্যার, কাল যখন মাসিমা মার্কেটের ওনার বৌমার সঙ্গে কথা বলছিলেন তখন আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আমি সবকিছু শুনেনি আর টাকার লোভে আপনার বৌদিকে কিডন্যাপ করে নিই। কোথায় বিক্রি করেছিস ওকে তুই? গুরগাঁও ওয়েস্ট পার্কিং হাউস, ফ্ল্যাট নাম্বার 10। অনেক হয়েছে সেঠজি, আজকের জন্য এইটুকুই যথেষ্ট। তোর বাকি কাপড়গুলো পুলিশ স্টেশনে গিয়ে খুলবো। ভয় পেও না বৌদি, আমরা চলে এসেছি। থ্যাংক ইউ দয়া, তুই আমার বৌমাকে প্রাণে বাঁচালি। কি মা, তুমিও না? আমি তোমার বৌমার নয়, আমার বৌদির জীবন বাঁচিয়েছি। যদি না বাঁচাতাম তাহলে বৌদির হাতের চা, পকোড়া আর পরোটা খেতাম কিভাবে আমি? দাদার কথা জানি না, কিন্তু এত ভয়ঙ্কর রিস্ক আমি তো নিতে পারতাম না।
কথায় আছে যে বড় বড় শহরের বড় বড় অন্যায়ের কোনো শাস্তিই হয় না। যদি সেই অন্যায় কোনো গরিবের সাথে হয় তবে তার কোনো খবরই নেওয়া হয় না, কারণ বড় শহরে ছোট আর গরিব লোকের দাম রাস্তার ধুলোর থেকে একটুও বেশি নয়। এরকমই একটা অন্যায়ের কথা আমি আজ আপনাদের বলতে চাই। অনেক রাতে একজন উকিল তার সমস্ত কাজকর্ম শেষ করে নিজের বাড়ির দিকে যাত্রা করছিলেন। সে সময় তার পাশ দিয়ে অনেক দ্রুত বেগে গাড়ি চলে যাচ্ছিল। সেজন্য সে ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করে। চলতে চলতে হঠাৎ তার নজর ফুটপাতে পড়ে থাকা শুকনো লালচে রক্তের উপর গিয়ে পড়ল, আর সে ভয় পেয়ে গেল। আরে বাপরে, এ তো রক্ত মনে হচ্ছে। না না না, এত রক্ত হতে পারে না। মনে হচ্ছে কেউ পান খেয়ে ফেলেছে। কারা সব বাস করে এই শহরে? দেওয়ালে ফেলা হয়ে গেছে, এবার ফুটপাতে ফেলা শুরু করেছে। ফুটপাথের ওই অবস্থা দেখে উকিলের প্রচন্ড খারাপ লাগলো, আর সে আবার তার বাড়ির দিকে হাঁটতে লাগলো। কিন্তু কিছু দূর এগিয়ে গিয়ে সে আবার দাঁড়িয়ে পড়ল। ওর শরীর একটা লাঠির মতো আটকে গেল। ধীরে ধীরে ওর চোখ রাগে লাল হয়ে উঠল। কেউ পানের পিক ফেলেনি, এটা রক্তই। এর বিচার হবে, আমি এর বিচার করব। পরদিন সকালবেলা মদন আর পবন হাঁটতে হাঁটতে নিজেদের কলেজে যাচ্ছিল। যেতে 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 ওরাও সেই ফুটপাথে এসে দাঁড়িয়ে পড়ল যেখানে লাল রক্ত ছিল। কিন্তু এখন ওই রক্তের দাগ আরো অনেকটা মুছে গেছে। মানুষের পায়ের তলায় চাপা পড়ে সেটা প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। আমি তোকে বলেছিলাম যে এই রাস্তা দিয়ে আসবো না। বাজে কথা বলিস না, রাতের কথা ভোলা এতটাও সোজা নয়। যা আমরা দেখেছি আর করেছি তারপর থেকে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। বুঝতেই পারছি না যে কি করব। এবার আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। আমাদের যা কিছু করার ছিল সেটা আমরা রাতেই করে দিয়েছি, আর তার পরিণাম তো তুই দেখতেই পাচ্ছিস। আমরা এখনো সুরক্ষিত আছি। যদি কেউ সত্যিটা জানতে পেরে যায় তাহলে তখন আমাদের কি হবে? কেউ তো তখনই জানতে পারবে যখন আমাদের মধ্যে কেউ একজন তাকে ওই কথা বলবে। আমি তো কাউকে এই কথা বলবো না, কিন্তু আমার তোর উপরে সন্দেহ হচ্ছে। আসলে তোর পেটে কোনো কথাই থাকে না। আমিও কাউকে কিচ্ছু বলবো না, আমার তো সাহসই হবে না। ভালো কথা, কিন্তু দেখ আমরা যেটা করেছি তাতে কিন্তু কারোর কোনো কিচ্ছু যায় আসে না। শহরে এটা সাধারণ ব্যাপার, তাই এখন তুই ওই কথা এখানেই ভুলে যা। হ্যাঁ, হয়তো এটাই আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এখন চল, অনেকটা দেরি হয়ে গেল। দুজনে আবার কলেজের দিকে হাঁটতে শুরু করে। ওরা দুজন হেঁটে যাচ্ছিল, এ সময় ওদের সামনে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। ওরা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায়। পবনের তো ভয়ে পা কাঁপতে থাকে। সেই গাড়ি থেকে দুজন পুলিশের লোক নেমে ওদের সামনে এসে দাঁড়ায়। তোমরা দুজন কি পবন আর মদন? পবনের তো ভয়ে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, সেজন্য মদন ওদের সাথে কথা বলে। আগে হ্যাঁ স্যার, আমি হলাম মদন আর ও হলো পবন। কি ব্যাপার স্যার, কি হয়েছে? তোমাদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু ব্যাপারটা কি স্যার, আমরা কি করেছি? এই সব কিছু থানায় গিয়েই তোমরা জানতে পারবে। চলো আমাদের সাথে। পুলিশের লোকেরা মদন আর পবনকে জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। যখন ওরা থানায় পৌঁছয় তখন ওখানে ওই উকিল বসেছিলেন। পুলিশের লোকেরা ওদের দুজনকে সেই উকিলের সামনে বসায়। কি ব্যাপার স্যার, আপনি আমাদের এখানে কেন নিয়ে এলেন? আমি বলছি, পুলিশ 5টা লাশ পেয়েছে। 5টা? হ্যাঁ, কি হলো? তোমরা এই লাশেদের ব্যাপারে কিছু জানো নাকি? না স্যার, আমি তো কিছুই জানি না। তোমরা যদি কিছু না জানো তাহলে আমাকে এটা বলো যে কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলে? মদন আর পবন এমন ভাবে চুপচাপ রইল যেন উকিলের কথা তাদের কান অব্দিও পৌঁছচ্ছিল না। দেখো, চুপ করে থাকলে তোমাদেরই অসুবিধে হবে। পুলিশ তোমাদের দুজনকে সন্দেহ করছে, কারণ যেখান থেকে লাশ পাওয়া গেছে সেখানে একজন লোক কালকে রাতে তোমাদেরকে যেতে দেখেছিল। কে? সেটা আমি বলবো না। দেখো, আমি এখানে তোমাদেরকে বাঁচাতে এসেছি, তাই সবকিছু আমাকে খুলে বলো। আমি আপনাকে সব সত্যি কথাটা বলছি স্যার। না, আমি বলছি, তুমি চিন্তা করো না আর কোনো টেনশন করো না। মদন গতকাল রাতের পুরো গল্পটা পুলিশ আর উকিলকে বলল।
কাল সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি আসার পরে আমরা বাইরে খেতে যাব ঠিক করি, কারণ কাল এই পবনের বার্থডে ছিল। তাই আমরা ভাবলাম বাইরে সেলিব্রেট করব, আর সেই জন্যই আমরা গিয়েছিলাম। আর খাবার খেয়ে আবার বাড়ি ফিরে আসি। তারপর গোটা রাত আমরা বাড়িতেই ছিলাম স্যার। ঠিক কথা বলছিস? হ্যাঁ স্যার। নিজেদের গাড়ি নিয়ে গেছিলে? না স্যার, ট্যাক্সি করে গিয়েছিলাম। আর আসার সময় ট্যাক্সিটা পুলের কাছে খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা নিচে নেমেছিলাম। তখনই হয়তো কেউ আমাদের ওখানে দেখতে পেয়েছিল, আর ট্যাক্সি ঠিক হতেই 10-15 মিনিটের মধ্যেই আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য কেউ কোনো কথা বলল না, আর এই নিস্তব্ধতা মদন আর পবনকে অস্বস্তিতে ফেলছে। ঠিক আছে, কালকে কোর্টে শুনানি আছে, এদেরকে সময় নিয়ে চলে আসবেন। ইয়েস স্যার। উকিল থানা থেকে বাইরে বেরিয়ে এলো, আর হঠাৎ ওর পা আটকে গেল। বিচার, সঠিক বিচার। পরের দিন কোর্টে শুনানি শুরু হলো। উকিল, পুলিশের লোক, মদন আর পবন সেখানে উপস্থিত ছিল। মাই লর্ড, এরা দুজন কলেজ স্টুডেন্ট, আর পুলিশ এদের দুজনকে সন্দেহ করছে যে এরা দুজন 5টা খুন করেছে। আমি ওদের উকিল, কিন্তু তবু আমি পুলিশ আর এই আদালতকে বলতে চাইছি যে আমি এই দুজনকে সন্দেহ করছি না, বরং আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে ওই 5টা খুন এরাই করেছে। উকিলের এই কথা শুনে ওরা দুজনই ভয় পেয়ে গেল। ওরা কিচ্ছু বুঝতে পারলো না যে কি হচ্ছে। উকিল ওদের দুজনের কাছে এসে দাঁড়ালো। আমি জানি সেদিন রাতে তোমরা দুজন তোমাদের গাড়ি নিয়ে বেরিয়েছিলে, আর ওই সমস্ত খুন তোমরাই করেছো। এবার তোমরা যদি সত্যি না বলো তাহলে আমি বলবো। আমি বলছি। পবন না। চুপ কর, আমি এখন বলে ভয়ে বাঁচতে পারছি না। মদনকে চুপ করতে বলে পবন সমস্ত সত্যি কথা বলা শুরু করলো। সেদিন আমার জন্মদিন ছিল, সেজন্য আমরা বাইরে পার্টি করতে গেছিলাম, আর আমরা কারো ট্যাক্সি ধরে নয়, নিজের গাড়িতে গেছিলাম। গাড়ি মদন চালাচ্ছিল। বাড়ি ফেরার সময় আমরা অনেকটা মদ খেয়ে নিয়েছিলাম। আরে ভাই পবন, এই রাস্তার গর্তগুলো খুব সমস্যা করছে তো। আমার এই গর্তগুলোর জন্য বমি পাচ্ছে ভাই। একটু আস্তে চালা। না, আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে। সেটা কি? দেখাচ্ছি। মদন গাড়িটা ফুটপাথের উপর তুলে নিয়ে দ্রুত চালাতে শুরু করলো। এবার আর কোনো গর্তই আমাদের স্পিড কমিয়ে দিতে পারবে না। গাড়িটা খুব জোরে চলছিল। সে সময় 4-5টা স্পিড ব্রেকার আমাদের গাড়ির তলায় আসে, আর হঠাৎ করে আমাদের গাড়িটা থেমে যায়। আমরা নিচে গিয়ে যা দেখলাম, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমাদের গাড়ির তলায় স্পিড ব্রেকার নয়, ফুটপাথে শুয়ে থাকা 5টা গরিব লোক এসে গেছিল। ওদের সারা শরীর রক্তে মাখামাখি হয়ে গেছিল। এবার আমরা কি করবো মদন? আমরা খুন করে ফেলেছি। আমার খুব ভয় লাগছে রে ভাই, কি করবো? চুপ কর, চিৎকার করিস না। নেশা কেটে গেছে, আশেপাশে কেউ নেই। তাই একটা কাজ করি, এই সমস্ত লাশগুলোকে তুলে নিয়ে পাশের নালায় ফেলে দিয়ে আসি। তাছাড়া এই ভিখারিদের কেউই থাকে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। তারপর আমরা ওই ডেড বডিগুলো নিচে খালে ফেলে দিয়েছিলাম, আর গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। পবনের কথা শোনার পর আদালত তাদের ফাঁসির সাজা শোনাল। পুলিশ যখন তাদের থানায় নিয়ে গেল, তখন উকিলও সেখানে উপস্থিত ছিল। আমি একা ওদের সাথে কথা বলতে চাই। পুলিশ ওদের 3 জনকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিল। আরে কে আপনি? কেন করলেন আপনি আমাদের সঙ্গে এসব? কারণ তোমরা আমার কাছেও দোষী। উকিলের বদলে যাওয়া গলা শুনে দুজনেই চমকে উঠল। আমি একজন LLB গ্র্যাজুয়েট ছিলাম, কিন্তু আমার কোনো চাকরি ছিল না, আমার রাতে শোয়ারও জায়গা ছিল না। তাই ওই ফুটপাতে ক্ষুধার্ত পেটে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা ওখানে আমায় ঘুমোতে দাওনি। আমি নিজেকে আর ওই গরিবদেরকে সঠিক বিচার দিয়েছি। এবার আমার কাজ শেষ হয়েছে। উকিলের শরীরটা আবার লাঠির মতো স্থির হয়ে গেল, আর সে অদৃশ্য হয়ে গেল। মদন আর পবন সেটা দেখে থরথর করে কাঁপতে লাগলো।